সময় আলো পরিবার পক্ষ থেকে আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। বিসিকের পক্ষ থেকে আপনাকে এবং আপনার টিমকে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। প্রথমত বিষয় হচ্ছে যে আমার জানা যে ধরেন ২৪ পরবর্তী একটা আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি। অনেক জায়গায় অনেক পরিবর্তনের কথা বলছি, অনেক ভালো কিছু প্রত্যাশা করছি। সেই জায়গা থেকে সরকারি যেসব দপ্তর, অধিদপ্তর, প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও একটু পরিবর্তনের বা ভালো কিছু করার প্রত্যাশা, ভালো কিছু করার প্রচেষ্টাটা হচ্ছে। এই বিসিকে এই আপনার এই নতুন বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশে আ ভালো কিছু করার জন্য বিসিকের অবস্থানটা কি? কি করছেন আপনারা আসলে? আসলে আপনাকে ধন্যবাদ। আবার একটা অত্যন্ত পার্টিনেন্ট একটা প্রশ্ন করার জন্য। আসলে বিসিকের যে কার্যক্রম সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বিসিক কিন্তু 1957 সন থেকে কার্যক্রম শুরু করেছে। বিসিক বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প এবং মাঝারি শিল্পে কিন্তু একটা পায়োনিয়ার একটা অর্গানাইজেশন এবং এখন বলা চলে বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের যত উদ্যোক্তা আছে এর বড় একটা অংশ কিন্তু বিসিকির থেকেই তারা শিক্ষা নিয়েছে, তারা ট্রেনিং নিয়েছে এবং তাদের এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বিসিকের অবদান স্বীকৃত। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কিন্তু একটা বড় একটা ভূমিকা আছে। আপনারা জানেন এখানে বড় অংশ, বিশাল একটা অংশ কর্মসংস্থানও কিন্তু আমাদের বিসিকের মাধ্যমে হয়েছে। একটু সময়ান্তরে বিসিকের কার্যক্রমের আমি মনে করি যে হয়তো একটু পড়েছিল, যে একটু ভাটা পড়েছিল, কিন্তু এখন আমি যেটুকু দেখেছি এবং এখানে আমি আসার পরে আমাদের বিসিকের যারা নাকি বিশেষত সেই জুলাই আগস্ট বিপ্লবের পরে আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে তারা বিসিককে আবার প্রতিষ্ঠিত করার জন্য, তার সেই গৌরব আরও বৃদ্ধি করার জন্য তাদের মধ্যে একটা কমিটমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষণও দিচ্ছি। তাদের মধ্যে নতুন নতুন আইডিয়া যাতে জেনারেট করে, ইনোভেশন যাতে সৃষ্টি হয়, নতুন নতুন বিষয় নিয়ে যাতে বিসিক মানুষকে উদ্দীপনা দিতে পারে এবং নতুন নতুন এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে, সেই জন্য কিন্তু আমরা আমাদের কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা উদ্দীপনা দিয়ে যাচ্ছি এবং তাদেরকে এইটাও বলছি যে শুধুমাত্র ট্রেডিশনাল জিনিস নিয়ে আমাদের অগ্রসর হলেও হবে না, যে সমস্ত বিষয়গুলি আরও নতুন নতুনভাবে অ্যাড্রেস করা দরকার ওই বিষয়গুলি যাতে আমরা, কারণ অনেক এলাকা আছে, প্রান্তিক এলাকা আছে, জেলা এলাকা আছে, ভিন্ন ভিন্ন নেচারের কিন্তু শিল্প প্রতিষ্ঠান বিকাশ লাভ করার সুযোগ রয়েছে। এই বিষয়গুলি এক্সপ্লোর করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে বলছি। তাতে করে আসলে আমাদের যে বিসিকের নতুন বৈচিত্র্য আছে, কর্মের বৈচিত্র্য আসবে, মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এখন যেমন ধরুন আমাদের চামড়া শিল্প, লবণ শিল্প, জামদানি, তারপরে আমাদের সেই রাজশাহী সিল্ক, এই ধরনের বিষয়গুলি আমরা কাজ করছি, মধুনিয়া কাজ করছি, কিন্তু আরও নতুন নতুন করে ভাবনার সুযোগ আছে এবং ভাবা দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং প্রশিক্ষণও দিচ্ছি, নতুন নতুন উইন্ডো যাতে ওপেন হয় সেই লক্ষ্যে আমাদের কর্মকর্তা কর্মচারীকে আমরা উদ্দীপ্ত করছি। নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, কর্মীদের উজ্জীবিত করছেন। নতুন এর মধ্যে একটা বিষয় নিয়ে ধরুন, যেমন আমি আমার লোকদেরকে বলেছি যে একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন মধু নিয়ে আমরা বলি যে বিসিক মধু, একটা আমাদের কিন্তু ধামরাই আমাদের মধু প্রসেসিং সেন্টার আছে, মেলাও করি, কিন্তু তারপরেও কিন্তু মধুর একটা বড় একটা অংশ কিন্তু বাইরে থেকে আসে। আমরা কীভাবে মধুর উৎপাদন বাড়াইতে পারি এবং মধু প্রসেসিং ক্ষমতা কীভাবে বাড়াইতে পারি, মধুর বিষয় নিয়ে আরও জনগণকে আরও কীভাবে আমরা বেশি সম্পৃক্ত করতে পারি, যাতে মধুর বিষয়টা পুরোটা মধু যাতে আমাদের নিজস্ব ডোমেস্টিক প্রোডাকশন থেকে আমরা আমাদের চাহিদাটা মিট করতে পারি, এই লক্ষ্যে কিছু কাজ করা দরকার। সেটার জন্য আমাদের লোকজন কিছু গবেষণা এবং তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি যে আপনারা এই বিষয় নিয়ে কাজ করেন, এক্সপ্লোর করার চেষ্টা করেন, এক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমরা কি কাজ করলে মধুর প্রোডাকশন বাড়াইতে পারি, এটা একটা বিষয়। তারপরে ধরুন আমি আরেকটা বিষয় করছি, যেমন কাঁঠাল, তারপরে অন্যান্য কিছু ম্যাঙ্গো, তারপরে অন্যান্য কিছু ফল ফ্রুটস আছে, যে সমস্ত ফ্রুটসের আমাদের আসলে প্রসেসিংয়ের জন্য যদিও আমাদের শিল্পনগরী আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের জনগণকেও সেরকমভাবে ইনভলভ করা যায় নাই, এন্টারপ্রেনারদেরকে সেভাবে ডেভেলপ করা যায় নাই। আমরা এই বিষয় নিয়ে কাজ করার কথা বলছি, লোকদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাদেরকে উদ্দীপনা দিয়ে যাচ্ছি যে এই বিষয়, আম কাঁঠাল নিয়ে যেমন আমরা কিছু
বিসিক মূলত আপনারা জানেন যে শিল্পনগরী বা শিল্প পার্ক বা এস্টেট স্থাপন করে। যেমন আমাদের ঠাকুরগাঁয়ে একটা খাদ্য প্রসেসিং এর জন্য একটা প্ল্যান্ট হচ্ছে, বগুড়া একটা হচ্ছে, তারপরে ময়মনসিংহের মুক্তাগাছা আমাদের একটা প্ল্যান্ট আছে, সেটা আনারসের জন্য করা হয়েছিল, কিন্তু আসলে কিন্তু লোকাল লোকজন সেরকম ভাবে আসছে না। আমরা তারপরে শ্রীমঙ্গলে একটা প্ল্যান্ট আছে, সেটা শ্রীমঙ্গলে আপনারা জানেন যে লেবু এবং আনারসের জন্য কিন্তু বিখ্যাত। কিন্তু আমাদের লোকজন যে ট্রেডিশনাল যেগুলি আছে সেইগুলি নিয়েই বেশি অগ্রসর হচ্ছে। আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং করে তারপরে তাদের সাথে লোকদেরকে মোটিভেট করে যে এই বিষয়গুলি নিয়ে অগ্রসর হওয়ার মানে এই জন্য। দেশীয় ফলগুলো নিয়ে যে প্রসেসিং করে প্রসেসিং করে এটাকে বাজারজাত হয়তো কারো লাইফ বাড়ানো। যেমন ধরুন রংপুর অঞ্চলে আপনারা জানেন যে হাড়িভাঙ্গা আম, এটা কিন্তু আসলে লাইফটা খুবই শর্ট, অথচ আমের কোয়ালিটি কিন্তু ভালো, তাই না? এটা আমি আপনাকে দৃশ্যমান দেখাইতে পারবো না যে এই মুহূর্তে আমি এটুকু কাজ করে ফেলেছি, কিন্তু এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আনারস নিয়েও কিন্তু, আনারস তো বাংলাদেশে প্রচুর আনারস হয়, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আনারসে কিন্তু সেই অর্থে আমরা সেইভাবে করতে পারি না। আপনারা জানেন যে মিষ্টি কুমড়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক জায়গায় রপ্তানি হয়। আমরা কিন্তু কাঁঠাল, তারপরে এই যে আনারস, লেবু, এই সমস্ত বিষয় নিয়ে যে প্রসেসিং প্ল্যান করে কিন্তু এগুলি আমরা দেশীয় ইয়াতেও করতে পারি, বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারি। প্রসেসিং করে কি প্যাকেটজাত প্রসেসিং করে জুস করে যাতে লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং সেটা যাতে কোয়ালিটি প্রোডাক্ট হয়, তাইলে সেটাকে আমরা দেশের বাইরে করতে পারবো। আর জুস হিসেবে র মেটেরিয়ালস হিসেবে আপনারা সংরক্ষণ করতে যাচ্ছেন? না, র মেটেরিয়ালস হিসাবে না, আপনার দুইটা জিনিস হইতে পারে। প্যাকেটজাত যে বাজারে জুস বিক্রি হয় এটাকে এই ধরনের প্যাকেটজাত কাঁঠালের জুস, এই ধরনের, হ্যাঁ, এই ধরনের জুস প্লান্টের জন্য আমরা প্রমোট করতে চাচ্ছি। তাদেরকে উদ্যোক্তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ক্ষেত্রগুলিতে যদি কাজে লাগেন, নিজেকে নিয়োজিত করেন, তাহলে বাংলাদেশের জন্য একটু ভালো কর্মসংস্থান। সেক্ষেত্রে ময়মনসিংহের যেটা বলেন মুক্তাগাছা, ময়মনসিংহের মুক্তাগাছা এর আগে হয়েছে কখনো? এটা কিন্তু আসলে আমরা সেই উদ্দেশ্যে করা হয়েছিল, কিন্তু ওখানে এখনো পর্যন্ত আমরা সফলতার মুখটা দেখি নাই। আমাদের চিন্তা হলো, যেহেতু ময়মনসিংহ অঞ্চলে তো প্রচুর পরিমাণে আনারস এরিয়া হয়, ওই জায়গাটায় আমরা যে উদ্দেশ্য করা হয়েছিল এখনো সফল হই নাই। নিঃসন্দেহে খুব ভালো তো, কারণ এই যে আম, কাঁঠাল, লিচু বা লিচু আছে এবং আনারস, এই ভরপুর যখন মৌসুমটা অনেক নষ্ট হয়ে যায়, অপচয়। এইটা যদি করা যায় অবশ্যই খুবই একটা ভালো উদ্যোগ। এবং এইটা যেমন আপনি একটা ধরুন কাঁঠালের কিন্তু এমন কোনো জিনিস নাই সেটা ব্যবহার করা যাবে। কাঁঠালের ছাল থেকে শুরু করে বিচিও নাকি কাঁঠালের বিচি এমন ফ্রুট, হেলদি ফুড, এবং এটা অনেক অনেক রোগের জন্য নাকি নিরাময়। আমাদের উদ্যোক্তারা আসতে পারে, তো কিছু কিছু উদ্যোক্তা আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এই বিষয় নিয়ে আগ্রহী। তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে সমস্ত শিল্প নগরীগুলি আছে, প্ল্যান্টগুলি আছে, সেইগুলিতে তারা কিন্তু ফ্যাক্টরি স্থাপন করতে পারে। কারণ এখন তো এগুলি করার জন্য আমরা কিন্তু ঋণও দিয়ে থাকি, ইনিশিয়ালি কিছু ঋণও দিয়ে থাকি। এবং এই প্রসঙ্গে আসবো স্যার, এখন এই বিষয়ে যেটা বললেন যে এখন এইগুলাকেও আসলে উদ্যোক্তা বলেন বা সাধারণ মানুষ বলেন, মানে খুব একটা ধারণা নাই তাদের, বা আপনারা করতে গেলেও তারা আসলে কতটুকু আগ্রহী হবে, এই জায়গাটা হচ্ছে যে তাদেরকে মোটিভেট করা বা জানানো। আমাদের তো মূলত এই কাজগুলিই তো আমাদের মূল কাজ, যে তাদেরকে জানানো। এক্ষেত্রে কোনো যদি টেকনিক্যাল কিছু জিনিস লাগে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি, প্রশিক্ষণের জন্য হেল্প করতে পারি। আমরা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করি কিছুদিন পর 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। তাদের রিকোয়ারমেন্টের ভিত্তি করে আমাদের প্রতিটা যে 64 জেলায় আছে, 64 জেলায় আমাদের এই ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে। 15টা দক্ষতা কেন্দ্র আছে, সেখানে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন ট্রেডেও প্রশিক্ষণ দিই। আপনাদের যেহেতু এগুলো নিয়ে প্ল্যান করছেন, আপনাদের কোনো রিসার্চ আছে কিনা যে এগুলা মানে আমরা জুস করতে পারি বা সংরক্ষণ করতে পারি? এইটা এখন যেহেতু আমাদের এখনো হয়নি, বা এটার ক্ষেত্রে এরকম এক্সটেন্সিভ রিসার্চ আমাদের নাই, বিচ্ছিন্নভাবে কিছু জিনিস আছে, সেটাকে আপনি একদম যে রেফারেন্স হিসেবে উল্লেখ করার মতো একটা ধরুন প্ল্যান করলে যে আমার দেশে এত কাঁঠাল উৎপাদন হয়, এত আনারস হয়, ভরপুর মৌসুমে এত নষ্ট হয়, আমি যদি এত পরিমাণে আমি এই জিনিসটা আসলে এটার কথা যেটা বলেছেন, হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। এই বিষয়টা নিয়ে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা আছে, যারা কৃষি বিপণন এবং কৃষি, তাদের হলো ডোমেন হলো এই জিনিসগুলি করা। আর আমাদের কাজ হলো উদ্যোক্তাদেরকে প্রমোট করা, তাদেরকে ফেসিলিটেট করা, কিভাবে তাদেরকে কিছু ট্রেনিং এর প্রয়োজন হলে কিভাবে ট্রেনিং দিব, কিভাবে অন্য সরকারি সংস্থার যে সমস্ত আপত্তি, নো অবজেকশন বা অন্যান্য বিষয়গুলি লাগলে সেটাকে ফেসিলিটেট করা হলো আমাদের মূলত কাজ। কারণ আমরা তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করি। আর যে কৃষি ক্ষেত্রে কতটা হচ্ছে, কতটা হচ্ছে না, এটা গভর্নমেন্টের আরেকটা ডিপার্টমেন্টের কাজ। আপনি যেটা ঠিকই বলেছেন, হয়তো সেক্ষেত্রে আমাদের আরো
রিসার্চ করতে পারলে তো আমাদের জন্য একটু ভালো হয়। তো আমরা ওইটা করলে কি ভালো একটা আমাদের একটা গবেষণা clear ইয়ে একটা আছে, রাইট, থাকে। সেটাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা নিতে পারি হলো আমরা আমাদের কৃষি ডিপার্টমেন্টের যারা আছে তাদের তো এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে, তাদের কাছ থেকে আমরা তথ্য নিতে পারি। আমাদের মূলত কাজগুলো হলো আমরা আমাদের 85টা শিল্প পার্ক আছে, এর মধ্যে 6টা হলো স্পেশালাইজড পার্ক। না, ওইটার বিষয়ে স্যার এবার হুম। একটু আসবো যে আপনাদের বিসিকের অবকাঠামো, বিসিকের শিল্প পার্কগুলা হুম। ওভারঅল সারা দেশে কতটা আছে, হ্যাঁ, পুরো আয়তন একটু বিস্তারিত আচ্ছা এটা আচ্ছা, সম্পর্কে। আপনার বিসিকের আপনারা এটা হয়তো আপনারা অনেকেই অবগত আছেন, তারপর আমি একটু একটু ডিটেলস বলার চেষ্টা করি। বিসিকের তো আমাদের যে প্রধান কার্যালয় এখানে তেজগাঁও আছে, এটা এর আগে কিন্তু মতিঝিলে ছিল। মতিঝিলও এখনো আমাদের অফিসটা আছে, ওই বিল্ডিংটা আরো একটু ইমপ্রুভ করার প্রোগ্রাম আছে বিধায় আমরা এখানে শিফট করেছি। তো সারা বাংলাদেশে আমাদের 4টা বিভাগীয় কার্যালয় আছে। 4টা বিভাগীয় কার্যালয় ঢাকা, তারপরে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম। এই 4টা বিভাগীয় কার্যালয়ে আমাদের 4জন বিভাগীয় পরিচালক আছেন। ওখানে হয়তো সরকারের যে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তাও আছেন, অন্যান্য ইঞ্জিনিয়াররাও আছেন। আমাদের প্রধান কার্যালয়ে কিন্তু 7টা উইং আছে, 7জন ডিরেক্টর আছেন, 2-1জন আছেন যারা নাকি এই প্রতিষ্ঠানেরও আছেন। ম্যাক্সিমাম হলো আমাদের গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি এরকম পর্যায়ের আছেন। এখানে আমাদের ইঞ্জিনিয়ার আছেন, কারণ যেহেতু আমরা প্রকল্প বাস্তবায়ন করে থাকি, আমাদের ইঞ্জিনিয়ার আমাদের কাছে ভালো ভালো ছেলেরা আছেন। এখন যে বুয়েটের ইঞ্জিনিয়ার আছেন, অন্যান্য বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইয়ারা আছে, পরে ময়মনসিংহ এগ্রি ইউনিভার্সিটি তারা আছেন, ভালো ফ্রেশ কিছু ইয়ে আছে। আর আমাদের 64 জেলায় 64টা জেলা কার্যালয় আছে, 60 জেলা কার্যালয় আছে। ওইখানে আমাদের একজন ডিএম আছে, ডেপুটি ম্যানেজার, আর 85টা শিল্প পার্ক আছে। এর মধ্যে আবার শিল্পনগরী কর্মকর্তা আছে। তো কোনো কোনো জেলায় 2-3টা আছে, না হলে তো 64 থেকে 85 আছে। মানে যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, গাজীপুর, এই বেল্টে যেহেতু শিল্প বেল্ট, এখানে একটু বেশি আছে। তো প্র্যাকটিক্যালি অন্যান্য জায়গার শিল্প পার্কগুলি বা এস্টেটগুলি ক্ষেত্র বিশেষে ওইভাবে ফ্লারিশ করেও না, কারণ সব জায়গায় শিল্পের লোকালাইজেশন বা এরকম উদ্যোক্তারা সেরকম ভাবে ইনভলভ হয় না, এটা আপনারা নিজেরা বুঝতে পারেন। এইটা হলো আমাদের একটা। আর হলো আমাদের 9টা লবণ জোন আছে, 12টা লবণ কেন্দ্র আছে। এটা হলো কক্সবাজারের যে উপকূলীয় উপজেলাগুলি প্লাস হলো চট্টগ্রামের যে মহেশখালী, ওখানে আমাদের সব লবণ চাষগুলি হয়ে থাকে। আপনারা জানেন যে বিসিক পুরা লবণ শিল্পের হলো পৃষ্ঠপোষক। বাংলাদেশের আমাদের প্রায় 22 লক্ষ বা 23 লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়। পুরাটা লবণই বিসিকের যে আওতাধীন তাদের ইয়াতে হয়ে থাকে। বিসিকের আরেকটা ম্যান্ডেট হলো আয়োডিনযুক্ত লবণের যে কাজটা, এটা পুরাটা বাস্তবায়ন করে থাকে বিসিক। আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য লবণ আয়োডিনযুক্ত হইতে হবে, এটা হলো গভর্নমেন্টের এটা বাধ্যতামূলক। তো ওই বিষয়টা আমরাই আয়োডিনটা সেন্ট্রালি প্রকিউর করে থাকি এবং সমস্ত মিল মালিক যারা আছে তাদেরকে আয়োডিনটা আমরা দিয়ে থাকি। আর চামড়ার লবণ এবং অন্যান্য শিল্প লবণ যেগুলি আছে সেগুলি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করে থাকি। 3 প্রকার লবণ হয়ে থাকে, একটা ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ, একটা মেকানাইজড, আর একটা হলো আপনার ট্রেডিশনাল ওয়েতে। তো এইটা আমরা দেখে থাকি, আমরা মাঝে মাঝে আমাদের সেই ইয়াতে ভিজিট করে থাকি। লবণের প্রোডাকশন হয়ে থাকে 15 নভেম্বর থেকে মে পর্যন্ত, এই টাইমগুলিতে লবণ হয়। আর ম্যাক্সিমাম জমিগুলিতে আবার লবণের পরে আবার চিংড়ি চাষ হয়। আর আমাদের মধু কেন্দ্র আছে, 7টা মধু কেন্দ্র আছে। সেন্ট্রাল একটা প্রসেসিং সেন্টার আছে, সেটা হলো ধামরাই। আর প্রধান কার্যালয় মতিঝিলে আমাদের একটা নকশা কেন্দ্র আছে। এটা একটা রিনাউন্ড একটা পটুয়া কামরুল হাসানও ওখানে ছিলেন। আরো ভালো ভালো যারা বাংলাদেশের প্রথিত যশা যারা নাকি পটুয়া, তারা ওখানে শিল্পীরা ওখানে কাজ করেছেন। আমরা কিন্তু নকশা, ব্লক, বাটিকে, মৃৎশিল্পে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে থাকি। আপনার মতিঝিল অফিসে গেলে দেখবেন যে ওখানে নানাবিধ পুতুল, তারপরে মাটি তৈরি জিনিসপত্র, অনেক পুরাতন প্রাচীন জিনিসপত্র আছে ওখানে। এটা আমাদের একটা কাজ। এই সংক্ষিপ্তভাবে আমাদের। আর যে স্পেশালাইজড শিল্পনগরীগুলি আমি বলেছি যে আমাদের প্লাস্টিক শিল্পনগরী আছে, মুদ্রণ শিল্পনগরী, এগুলি অনগোয়িং। প্লাস্টিক শিল্পনগরী সিরাজদি খান, মুদ্রণ শিল্পনগরী, তারপরে হলো কেমিক্যাল। আপনারা জানেন যে ঢাকা নিমতলিতে যে সমস্ত দুর্ঘটনা ঘটার কারণে এগুলি শিফট করার একটা ইয়ে হয়েছিল। আর মুন্সিগঞ্জে একটা লাইট ইঞ্জিনিয়ারিং একটা স্পেশালাইজড একটা ইয়ে আছে, সেটা হলো টঙ্গীবাড়ির বেদকা। আর একটা হলো এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এটা আছে আমাদের ভবেরচর, গজারিয়ার ভবেরচর। এগুলি আমাদের স্পেশালাইজড শিল্প প্রতিষ্ঠান। তো এগুলির মধ্যে ভবেরচর যেটা আছে সেটা হচ্ছে, এটা 2-1টা প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে, আরো কয়েকটা প্রতিষ্ঠান হয়ে গেছে, আর বাকিগুলিও বরাদ্দ হয়ে গেছে, সেগুলি হয়তো পর্যায়ক্রমে করবে। এই হলো আমাদের মূলত
আর জামদানি এবং রাজশাহী সিল্কের বিষয় তো আপনারা জানেন যে আমাদের তারাগো এলাকায় যে জামদানি শিল্পনগরী, সেটা কিন্তু বিসিকেরই মূলত জামদানি, যেটা আগে এক সময় মসলিনের কথা বলতেন, সেটা আর জামদানি তো আমরা জিআই পণ্য হিসেবেও পেয়েছি 2016 সালে সম্ভবত। আর রাজশাহী সিল্ক যেটা, সেটাও কিন্তু বিসিকেরই একটা শিল্পনগরী অংশ। এই যে আপনি যেটা বলছিলেন একশো কথা বলে যে উদ্যোক্তাদের আপনারা একজন, আমি বিসিক শিল্প নগরীতে আমি ধরেন একজন নতুন উদ্যোক্তা হবো, আমি অ্যাপ্লাই করলাম, প্লট নিব, হয়তো দিলেন, এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ঋণ দেওয়ার বিষয়গুলো সেইটা কতটুকু বিসিক ব্যবস্থা করে? আমাদের এখন তো আপনারা জানেন যে মোটামুটি একসময় তো ক্ষুদ্র কুটির শিল্প খুব এটা ডোমেনটা ছিল খুবই সীমিত পরিসরে। এখন কিন্তু আর ক্ষুদ্র কুটির শিল্প বলতে একদম ক্ষুদ্র নাই। যেমন ধরুন আমাদের বিসিকের শিল্প স্থাপন করে তারা এখন বৃহৎ বড় উদ্যোক্তা হয়ে গেছে। যেমন ধরুন বিআরবি কেবল, হেমকো ব্যাটারি, স্কয়ার, তারপরে স্কয়ার, হেমকো ব্যাটারি, তা তো আছেই। মানে এই যে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বিসিক থেকে এখন বিসিকে তাদের সে কিন্তু আছে শিল্প। আর নারায়ণগঞ্জের হুঁশিয়ারিতে বলেন, নরসিংদীতে বলেন, গাজীপুর, কোনাবাড়ি, ওইসব, তারপরে টঙ্গী, তারপরে টাঙ্গাইল একটা করছি, এগুলি তো বড় বড় গার্মেন্টসই এখন বিসিক শিল্পনগরীতে আছে। তাদের জন্য আমাদের যে ঋণের যে কাভারেজ আছে, আমাদের 400-500 কোটি টাকা মতো ঋণের আমাদের মাঠে এবং আমাদের রোলিং আছে আর কি। তো আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদেরকে আমরা 5 লক্ষ টাকা ইনিশিয়ালি এরকম টাকা, বা 10 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম টাকা দিতে পারি। অনেক সময় এই টাকাটা হয়তো ক্ষুদ্র উদ্যোক্তার জন্য এটা সাপোর্টিভ হইতে পারে। ইনিশিয়াল একটা হি ক্যান স্টার্ট এ বিজনেস উইথ সাম ক্যাপিটাল ফ্রম। আমাদের ইন্টারেস্ট এটা বেশি না, আমাদের ইন্টারেস্টটা কম। আর আমরা এগুলির জন্য যে অন্যান্য এনজিওর মতো যেরকম ভাবে আদায় করে, আমরা সেইভাবে করতে পারছি না, কারণ আমরা তো সাপোর্ট দিই না। এটা নেওয়ার প্রক্রিয়াটা কি? ধরেন একজন এটা আবেদন করলে আমরা একটু যাচাই বাছাই করি, এটার জন্য আলাদা করে কোনো ইয়া লাগে না। যে বড় হলে একটু জামানতের প্রয়োজন আছে, আর একটা 5 লক্ষ টাকা পর্যন্ত হলে কোনো জামানত, 10-এর উপরে তো দেন না, এর বেশি আমাদের দেওয়ার মতো সেই 10 লাখ হলে তখন একটু কোলারেটাল একটা নেই। আরেকটা কাজ করে থাকি আমরা, কিন্তু বাংলাদেশ ব্যাংকেও চিঠি দিয়ে রাখি, চিঠি দেই আমরা। আমাদের গেটওয়ে থেকে আমাদের যে একটা ওয়ান স্টপ সার্ভিস আছে, ওখানেও কিন্তু উদ্যোক্তা থেকে ঋণ দেওয়ার জন্য আমরা কিন্তু বাণিজ্য কমার্শিয়াল ব্যাংকের সাথে কিন্তু আমরা লিঙ্কেজ করে দিই। আমরা তো তাদেরকে অনেক সময় শিল্প নিবন্ধন দিয়ে থাকি, তো এইগুলির পরিপ্রেক্ষিতে তারা লোন দিতে পারে। জেলা পরিষদে আমরা চিঠি দেই বিভিন্ন জায়গায় যে তাদেরকে যাতে কৃষি ঋণ কমিটির সবাই যাতে ঋণ দেওয়া হয় কৃষির ক্ষেত্রে যে সমস্ত। আর অন্যান্য ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া আছে যে কমার্শিয়াল ব্যাংকে যেন এই আমাদের সেই ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তা যারা আছে, হ্যাঁ, এদের এসএমই ফান্ড আমাদেরকে ওই ফান্ড থেকেই টাকাগুলি আমাদেরকে দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশনকেও তারা দেয়। এসএমই ফাউন্ডেশন যেটা আছে সেটা মূলত ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। আমরা তো হলো শিল্প বৃহৎ অবকাঠামোগত বড় বড় ইয়ে নিয়ে কাজ করি আর কি। আমাদের ডোমেনটা অনেক বড় আর কি। আমরা ফেসিলিটেট করি অন্যান্য প্রতিষ্ঠানে, যেমন আমি বলি আমাদের পরিবেশের ছাড়পত্র বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত ট্রেড লাইসেন্স বলেন, অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলি প্রয়োজন পড়ে, আমরা কিন্তু সেগুলির ক্ষেত্রে ফেসিলিটেট করি তাদের, উদ্যোক্তারা যাতে সহজে পায়। বাংলাদেশে আপনি যেটা বলেছেন যে ক্ষেত্র বিশেষে তো কিছু প্রতিষ্ঠান আছে যে সে নিজে তারটা একটু শক্তভাবে ধরে রাখে, বা অনেক সময় হয় যে না আমি আমার এর থেকে, তারপরেও কিছুটা কাজ হয় আর কি। যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে ট্রেনিং দেই, তারা আমাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে শিল্প প্লট দেই, সুতরাং তারা তো আমাদের একটা উদ্যোক্তা, তাদেরকে ফেসিলিটেট করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই বিষয়ে সাহায্য করে থাকি। এখানে আমাদের সাহায্য বা আন্তরিকতা তেমন কোনো ঘাটতি থাকে। এবার একটু খাদ্য যদি বলি, যেটি আপনি লবণ শিল্পটা নিয়ে বলতে চাচ্ছিলেন, বাংলাদেশের লবণ শিল্পটা পুরাটাই বললেন যে পুরা বিসিকের নিয়ন্ত্রিত বা বিসিক দ্বারা। হ্যাঁ, বিসিকে একটু বিস্তারিত বলুন কি পরিমাণে এখন আমাদের দেশে লবণ উৎপাদন হয়? লবণ আমাদের দেশে গত বছর আমাদের উৎপাদন হয়েছিল 24 লক্ষ মেট্রিক টন। এই বছর যেটুকু মনে হয় চাহিদাও 24-25 লক্ষের মতোই। আমাদের তো লবণের ঘাটতি নাই। হ্যাঁ, চাহিদা আমাদের প্রোডাকশন একটু বেশি হয়েছে আর একটু, কারণ 2-3 বছর আগে থেকে কিছু লবণ আমদানিরও কিছু অনুমতি দেওয়া হয়েছিল। লবণ আমদানি সোডিয়াম ক্লোরাইড ইন্ডাস্ট্রিয়াল সল্ট ছাড়াও সোডিয়াম ফ্লোরাইডও কিছু লবণ
সোডিয়াম ক্লোরাইডও আমদানি করতে পারে, একটা সুযোগ আছে, সেটা হলো শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। যেমন আমি আপনাকে বলি যে কস্টিক সোডার জন্য সোডিয়াম ক্লোরাইড জাতীয় লবণের প্রয়োজন হয়, তো সেটা আবার ভিন্ন ফর্মে, হ্যাঁ, আমাদের খাবার লবণের যেরকম সেরকম না, লিকুইড ফর্মের। এই লবণগুলি মনে ধরেন যে প্রায় 4 লক্ষ 5 লক্ষ মেট্রিক টন লবণ আসছিল এই কস্টিক সোডাতে করার জন্য। তো সেই লবণটা পারমিশনটা শিল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষে আমদানি করতে পারে, এইটা না হলে সোডিয়াম ক্লোরাইড আমদানি করার কোনো সুযোগ নেই। আরেকটা লবণ আনে, সেটা হলো সোডিয়াম সালফেট ও ডাইসোডিয়াম সালফেট, সেটা নিয়ে আসে শিল্প লবণ হিসাবে। আপনার ধরুন যাতে গার্মেন্টসে বা অন্যান্য প্রতিষ্ঠানে সেটা আনতে পারে, সেটার জন্য বিডা বা বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ অনুসারে আনে। তো ভোজ্য লবণের চাহিদা সম্পূর্ণই আমাদের মিট আপ করি, শিল্প লবণেরও সিংহভাগ মিট আপ করি। তো এই 2 বছর যাবৎ লবণের প্রোডাকশন যথেষ্ট পরিমাণে ভালো বিদায় লবণের আমাদের কিছু স্টকও আছে। লবণ খুব তাড়াতাড়ি নষ্ট হয়, তো প্রকিউর করতে পারলে সংরক্ষণ করা গেলে এক্সপোর্ট করার অবস্থায় আছে কিনা? এক্সপোর্ট করার মতো অবস্থায় নাই। এই কারণে বলি যে যদি একটা সিজন যদি ধরুন খারাপ হয়, বৃষ্টি হলো বা লবণের জন্য, ফেব্রুয়ারি নভেম্বর থেকে শুরু করে মে পর্যন্ত, তো এক্সপোর্ট করার জন্য যে আরেকটু সাস্টেনেবল যে একটা পজিশন না দরকার। এখনো কিন্তু লবণের আমদানি করার প্রভিশনও আছে। কারণটা হলো কোনো সময় যদি আপনার হুট করে একটা আপনার ক্রাইসিস দেখা দিল, তখন লবণ তো অত্যাবশ্যকীয় পণ্য হলে তো আমরা এটাকে কোনোভাবেই করা যায় না, ছোট করে দেখার সুযোগ। লবণের ক্রাইসিস হলে সাংঘাতিক বড় সমস্যা হয়ে যায়, বড় একটা হুলস্থুল। এই জন্য লবণের বিষয় নিয়ে, লবণ এবং আমাদের ধরুন আপনার সেই চাল তো তাও এক্সপোর্ট করার একটা মেকানিজম ইজি ওয়েতে আছে। লবণ শিল্পের উন্নয়নে কি ধরনের পরিকল্পনা? লবণ শিল্পের উন্নয়নের জন্য এখন আমরা যে কাজটা করছি, আমরা একটা লবণ গবেষণা কেন্দ্র করতেছি কক্সবাজারে চৌফুলতন্ডি একটা জায়গায়, লবণ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র নতুন একটা করব। এটা আমাদের একটা বড় একটা প্রকল্প হবে। এখানে এটা করতে পারলে আমরা একটা ভালো একটা অবস্থানে যেতে পারবো। গবেষণা হবে ধরেন লবণের, আপনারা অনেক সময় এই কথাগুলি শুনে থাকেন হয়তো ব্যবসায়ীদের কাছ থেকে, যে আমাদের লবণের স্যালাইনিটি কম। অনেকে বলে যে আমাদের লবণের আর্দ্রতা ভিজা থাকে। আবার দেখা গেল যে বলে যে লবণের আপনার মোটা কি চিকন এই সমস্ত দানা নিয়ে সমস্যা থাকে। তো এইগুলি নিয়ে আমাদের তারপর লবণ প্রোডাকশনেরও ক্যাপাসিটিও বেড়ে যায় যদি আমরা গবেষণা করে। যদি আপনার কয়েক বছর আগে কিন্তু পলিথিন পদ্ধতি ছিল না, এখন কিন্তু পলিথিন পদ্ধতি হওয়ার কারণে লবণের প্রোডাকশন বেড়েছে। ওখানে ফরেন ম্যাটেরিয়ালস বা অন্যান্য যে জিনিসপত্র যেগুলি আছে, কাদা বা মাটি, এগুলির পরিমাণ এখন কমে গেছে, পরিচ্ছন্নতাটা বেড়েছে। তো পরিচ্ছন্নতা বেড়ে গেলে তো এটার চাহিদা বা এটার উৎকর্ষতা বৃদ্ধি পায়। তো লবণে কীভাবে প্রোডাকশন বাড়ানো যায়, আপনার যেমন গুজরাটে, তাদের দেশে আবার সানশাইন ভালো, রোদের তাপ ভালো আছে, ওখানে দেখা গেল যে লবণের কোয়ালিটিটা আরও ভালো হয়, আর একটু ঝরঝরা হয়। আবার দেশে একটু ঝরঝরা কম হয়। আমি চাষিদের সাথে কথা বলেছি, তারা বললে নাকি যে যতটুকু বুঝেছি আমরা আমার টেকনিক্যাল লোকদের মাধ্যমে, যে আপনারা লবণটা আরও একদিন বেশি মাঠে রাখবেন। আর একদিন বেশি মাঠে রাখার অর্থ হলো ড্রাইনেসটা বাড়বে, তাই না? তাহলে ড্রাইনেসটা বাড়লে লবণটা আর একটু ড্রাই হলে, কিন্তু চাষিদের হলো যে একদিন আগে তুলতে পারলে সে একটা প্রোডাকশন সাইকেল এক একটা লবণের জন্য নাকি 12 দিন বা 13 দিনই হয়। তো 5 মাস 6 মাসের মধ্যে সে 42টা বা 40টা সাইকেল সে লবণ ধরতে পারে। একটা সাইকেল ধরতে পারলে তার একটু লবণের প্রোডাকশন একটু বাড়লো, কিন্তু লবণের কোয়ালিটিটা একটু হলো। তো লবণের কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়, এইটার আপনার লবণটার আরও উৎকর্ষতা সৌন্দর্য বাড়ানো যায় কীভাবে, আরও কিছু পদ্ধতি আছে। আপনার পাম্পিং সিস্টেম থেকে লবণ তৈরি করে। তো এই ধরনের ভিন্ন যে সমস্ত টেকনোলজিগুলি আছে, সেইগুলি যাতে করে যাতে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, লবণ প্রশিক্ষণ কেন্দ্রে সেটা ওইটা থেকে করা যায়। এইটার মধ্যে এটারও প্রোস এন্ড কোনস আছে, যেটুকু আমি জেনেছি। যেটার তো কেউ হয়তো বলেছে সুবিধাজনক, কেউ হয়তো বলছে না এটাতে আবার পরিবেশগত সমস্যা, নানাবিধ জিনিস আছে। তো লবণ গবেষণা কেন্দ্র হলে এগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। আমাদের ল্যাব থাকলে লবণের আমি বিভিন্ন জিনিসগুলি টেস্ট করতে পারবো। এখনও ল্যাব আছে, আমরা ল্যাব টেস্ট করে থাকি, কিন্তু আধুনিক ইকুইপড যদি ল্যাব থাকে তাহলে সেটা আমরা দেখতে পারি। তারপরে লবণের কোয়ালিটি নিয়ে আমরা একটু উৎকর্ষতা বৃদ্ধি করতে পারি। তো এগুলি আর ট্রেনিং দিতে পারি ফার্মারদের প্রসঙ্গ যেটা আসলে আসলে লবণ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ যেটা আসে আমাদের বা পাই লবণ চাষীদের, আমরা আসলে দাম পাই।
মানবতার জীবনযাপন করে। আমি এই গত নভেম্বরে সেন্ট মার্টিন গিয়েছিলাম। সেন্ট মার্টিন হয়ে শাহপরী দ্বীপ হয়ে আসছিলাম। তো ওইখানে তো সিরিয়াল ধরি আপনি প্রচুর লবণের। হ্যাঁ, তো চাষীদের সাথে আমরা গাড়ি থেকে থেমে অনেক কথা বলছি। তখন ওরা আমাকে বলেছিলেন যে, "আপনাদের যদি সুযোগ হয় আমাদের জন্য ২ টা কথা বলেন যে আমরা কিভাবে জীবনযাপন করি। আমাদের দাম দেয় না, মূল্য দেয় না।" আমি আসলে এই আমি আমি বলি অনুভূতিটা সম্পর্কে আমি এই বলুন। বিষয়টা বলি। আমি কক্সবাজারের কয়েকটা এলাকায় গিয়ে একদম লবণ চাষি নিয়ে কয়েকশো লবণ চাষি নিয়ে এরকম জনসমাগমের মতো করেছে। তো এদের বেসিক ডিমান্ডও সেটাই। আমরা উই আর নট গেটিং প্রপার প্রাইস। আমরা প্রডিউস করতেছি, আমাদের ঘামে লবণ তৈরি হচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আরেকটা জিনিস তারা বলে থাকেন যে লবণের ইয়েতে সোর্সে ওদের লবণের দাম কমে গেছে, কিন্তু ফাইনাল যে ভোক্তারা কিন্তু লবণের দামের ক্ষেত্রে কিন্তু তারা কোনো ছাড় পাচ্ছে না। তাহলে এইটা হলো। আমি যেটুকু জেনেছি, আমাদের লবণ মিল মালিক সমিতির যে মিল মালিক সমিতির সভাপতি সেক্রেটারির সাথে কথা হয়েছে, ওখানে চাষি সমিতির সভাপতি সেক্রেটারির সাথে কথা হয়েছে, প্রান্তিক যে সমস্ত লবণ চাষি পেকুয়া, তারপরে আশেপাশে আরো যে ২-৩ উপজেলা ইসলামপুর, চৌফলদন্ডি, অনেকগুলি জায়গায় আমি গিয়েছি, সরাসরি কথা বলেছি। এটার বিষয়টা হলো লবণটা হলো একটু ভারী পণ্য, এবং সমুদ্র থেকে ড্রেন দিয়া পানিগুলি ক্যানেলের মাধ্যমে কিন্তু নিয়ে আসে, ৭ কিলোমিটার, ৮ কিলোমিটার, ১০ কিলোমিটার ভিতর পর্যন্ত নিয়ে আসে। লবণটা যেমন একজন ইন্ডিভিজুয়াল যে একজন ফার্মার, সে ১ একর যদি জমি চাষ করে, লবণটা যদি সে ক্যারি করে যদি ১ কিলোমিটার দূরে নেয়, এখানে কিন্তু রাস্তাঘাট কিন্তু কিছু না, খেয়াল করে দেখেন। তাহলে কিন্তু লবণের প্রাইস তার লেভেলে কিন্তু আরো, সে কিন্তু বিক্রি করতেছে ৫ টাকা। এই লবণটা ক্যারি করে নিয়ে যদি একটু দূরে নিয়ে যায়, তাহলে কিন্তু ওখানে কিন্তু ২ টাকা ৩ টাকা বেড়ে যাবে, খেয়াল করে দেখেন। মিল মালিকরা যারা নাকি শিপ নিয়ে অথবা বড় বড় জাহাজ বা নৌকা নিয়ে যখন নাকি তারা একটা জায়গায় যায়, ওইখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ফার্মারের কাছ থেকে লবণটা নিতে পারে। ইন্ডিভিজুয়াল ফার্মাররা আবার মনে করেন যে একটা সেকেন্ডারি একটা লোকের কাছে আবার ইয়ে করে, স্টক করে, মিডলম্যান বলাও ঠিক না, এইটাও একটা ভ্যালুয়েড হচ্ছে মনে করে, এটা একটা ভ্যালুয়েডও হচ্ছে। এটা খারাপ সেন্সে না দেখাই ভালো, ওখানে কিছু লোক যদি জড়িত হয়। হ্যাঁ, এটাই সত্য যে ফার্মার্সরা আর একটু ভালো দাম পাইলে ভালো হইতো, কিন্তু এখান থেকে ওই জায়গাটা কিন্তু প্রয়োজন আছে। সরাসরি চাষিরা কিন্তু ইয়াতে দিতে পারছে না, ভালো প্রাইস পাইতো। তা এই সুযোগটা নাই। লবণ আপনি ধরুন ১০ কিলোমিটার ভিতরে, যেখানে শুধুমাত্র জমির আল দিয়ে নিয়ে, কারণ ওখানে তার সব পাকা সড়ক তো আর নাই, বা ওখানে ট্রান্সপোর্টেশনের কোনো ইয়া নাই। এই ঘাটতিটা পূরণ করতে পারে। বিসিকে এই ঘাটতিটা পূরণ করার জন্য বিসিকের একটা প্রোগ্রাম আছে, সেটা আমরা একটা বাফার গোডাউন করতে চাচ্ছি। পটিয়াতে। এটা নিয়ে আমাদের একটা কাজ চলছে। আমরা একটা বড় গোডাউন করব, যাতে এই গোডাউন করার পরে হয়তো সময়ের প্রেক্ষিতে হয়তো আরো গোডাউন হতে পারে। বাফার গোডাউন হলে সরাসরি কৃষকরা আমাদের গোডাউনে রাখলাম, তাহলে সরাসরি কৃষকদের কাছে আসতে পারে। আপনাদের কাছে কি এই যে মিডলম্যান যেটা বললেন, আমি মিডলম্যান হিসেবেই বলি, কারণ কৃষক থেকে তারা নিচ্ছে, তাদের কাছ থেকে কোম্পানি নিচ্ছে। তাদের কাছে না, কৃষক থেকে একটা নিচ্ছে, আরেকটা লেভেল গিয়ে তারপরে নিচ্ছে, মানে ২টা মাঝখানে আরো ২-৩টা লেয়ার হয়তো আছে। এই হাত বদলে প্রাইসের ব্যবধানটা কেমন? প্রাইসের ব্যবধান, কৃষক যদি ৫-৬ টাকা ৫-৫.৫ টাকা বা ৬ টাকা ইয়ে করে, এটা মিল থেকে আমরা পাইতে পারি। এটা ক্রুড লবণটাই একটা ওয়াশ দেওয়ার পরে সেটা আমরা পাই হলো ১২ টাকায়, ১২ টাকা বা ১২.৫ টাকায়। তাহলে আপনার যদি মিলে আসার আগ পর্যন্তই তো ওখানে হ্যাঁ, নাই তো মিলে আসার পর্যন্ত আপনি যদি ৫ টাকা বা ৬ টাকা থেকে যদি আমি ১২ টাকা ধরি, মাঝখানে তার ৬ টাকা ইয়ে হইতেছে। এই ৬ টাকা ধরতে হবে যে একটা লেভেল, বা কোনো ক্ষেত্রে ১ লেভেল, কোনো ক্ষেত্রে ২ লেভেল, এই ২টা লেভেলে হাত বদল হয়ে কিন্তু এই ৬ টাকা ওখানে যাচ্ছে, ঠিক আছে না? বা আরেকটু কম হইতে পারে ওখানে, কারণ তারা তো একটা ওয়াশ দিয়ে তারপরে ইয়ে করে, হয়তো ৯ টাকা বা ১০ টাকা বা ১১ টাকা হইতে পারে, ১ টাকা হয়তো তার প্রসেস খরচ হতে পারে। ওখানে আবার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো ওই লবণটা যখন নাকি মিলের কাছে যায়, কমপক্ষে 25 থেকে 30% লবণটা ইয়ে হয়, ডিডাকশন হয়। আপনার ওই যে মিনিকেট চাল বলতো না, যে ১ কেজি চালের মধ্যে আবার কিছু কমে, তো ওখানে আবার গিয়ে এটার ময়েশ্চার, তারপরে অন্যান্য কিছু জিনিস মিলে, কিছু ফরেন ম্যাটেরিয়ালস বা অন্যগুলি মিলে, ওখানে আবার 20% বা অত পার্সেন্ট লস আছে। ওই লসের পরে এটাকে ১২ টাকা, ১২.৫ টাকা। আপনারা যেটা বাফার গোডাউন যেটা বলেন, কৃষক যাতে সরাসরি বিক্রি করতে পারে, কৃষক যাতে সরাসরি ওখানে আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি নিতে পারি, করা যায়, তাহলে কৃষক দাম কেমনটা পেতে পারে ওই ১২ টাকা? এইটা একদম এইভাবে বলা যায় না, কারণ সেটা তো আমাদের একটা গোডাউনের ক্যাপাসিটি, আর একটা দুইটা গোডাউনের কতটুকু ক্যাপাসিটি হইতে পারে।
এখানে আরো ডিফারেন্টলি চিন্তা করার সুযোগ আছে। সেটা আমি তাদেরকে বলছি যে কৃষকদেরকে যে আপনারা এভাবে না করে কোঅপারেটিভ ফার্মিং করে আপনারা নিজেরা যদি সবাই মিলে বিচ্ছিন্ন না করে কোঅপারেটিভ ফার্মিং করেন, আপনাদের কাছ থেকে সরাসরি কি হবে ইয়ারদের কাছে যাইতে পারে, যাতে আপনাদের পকেটে যায়। এইটা নিয়ে কাজ করতে হবে আর কি, এটা নিয়ে আর একটু কাজ করার সুযোগ আছে। এটা হয়তো একটা অপশন হইতে পারে। আর একটা অপশন হইতে পারে যে ফার্মাররা বেশিরভাগ ক্ষেত্রে ওই যে দাদন নিয়ে থাকে, যেটা তারা অনেকটা হয়তো দেখে গেল তাদের কাছে বন্দি বা তাদের কাছে মিডিয়ার কাছে নিয়ে রাখে। সুতরাং সে ইচ্ছা করলে তার বার্গেনিং ক্যাপাসিটিটা, অথবা ইচ্ছা করলে এমনকি লেবার যদিও তার ইয়েতে কাজ করতেছে, কিন্তু লেবার কাজ করে দেখে গেলো দাদন ব্যবসায়ী অথবা মিডিয়া মেনে, কারণ মিডিয়া মেনেই এটাকে কন্ট্রোল করে। এই ক্ষেত্রে কন্ট্রোল যেটা করে এখানে আমাদের কিছু কাজ করা তাদেরকে আসলে যেটা আমি সরজমিন ঘুরে দেখেছি ওটা এই মিডলম্যান যারা বললেন না, লবণের বাজারটা আসলে তারাই নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ওইটা নিয়ন্ত্রণ। তবে এইটাকে ওই যে একদম সিন্ডিকেট, আমি সিন্ডিকেটই বলি এদের একটা, কারণ এই সিন্ডিকেটটার কারণে আসলে একজন ভোক্তাও ঠকে, কৃষক ঠকে, আর মাঝখানে এরা অল্প পরিশ্রমে বেশি লাভ নিয়ে নেয়। তাদের হয়তো কিছু রিস্ক আছে, কারণ লবণটা প্রিজার্ভ করা, লবণটা রাখা, তাদের কিছু রিস্ক আছে, তারা কিছু ইনভেস্ট করে। এখন আমরা যে আরেকটা কাজ করতেছি যে এই জিনিসটা, সেটা হলো যদি তাদেরকে ইনিশিয়ালি কৃষকদেরকে যদি আমরা একটু বেনিফিট দিতে পারি অন্যভাবে, ঋণ টিন দিয়ে হোক, সোশ্যাল সেফটি নেটের আওতায় তাদেরকে এনে, এই ক্ষেত্রগুলি নিয়ে আমরা আদার্স ভাবে চিন্তা করতে করি, এবং সেটা নিয়ে আমরা খাদ্য বান্ধব কর্মসূচি আছে, আপনারা জানেন। ওখানে আমরা যদি লবণ চাষের জন্য, সে তো একটা এসেনশিয়াল একটা প্রোডাক্টস আমাদেরকে দিচ্ছে, তাদের জন্য যদি আমরা কোনো একটা সেফটি নেটওয়ার্কের আওতায় আনতে পারি, তাহলে তারাও একটু বেনিফিটেড হলো। বাকি সময় তারা যাতে মোটামুটি একটু কাজ ইনভলভ না হলেও তারা একটু সাপোর্ট পায়। সেটা লবণ প্রসঙ্গে শেষ বিষয় জানা আছে যে আপনি যেটা বলেন যে মিলে র মেটেরিয়াল যেটা ওটা 12 টাকা পর্যন্ত আসে, মানে তাদের কস্টিং আসে। সেই 12 টাকার লবণ আমি ভোক্তা কেন 42-45 টাকা? ভোক্তা 42 টাকা কিনে আমি বেশি। এটা হলো ক্রুড লবণটা, এটা শিল্প লবণ বলছি। ভোক্তা কিন্তু কনজিউমাররা যে লবণটা নিচ্ছে, সেই লবণটাকে, এই লবণটাকে কেন আরো বেশ কিছু প্রসেসিং করার পরে কনজিউমের জন্য যায় ভোক্তা পর্যন্ত। মিল মালিক তো কিনছে ওই 6 টাকা 12 টাকা। হ্যাঁ, মিল মালিক কিনে সে যেটা নাকি চামড়া শিল্প বা শিল্প লবণের জন্য যে প্রসেসটা করছে, ভোজ্য লবণের জন্য প্রসেসটা আরো অনেক সফিস্টিকেটেড। সেইটার ক্ষেত্রে তার ধরুন হলো 21 টাকা 22 টাকা পর্যন্ত খরচ হইতে পারে, বা 18-20 টাকা হইতে পারে। সে হয়তো 20-22 টাকা বিক্রি করে। 20-22 টাকা কিন্তু ভোজ্য লবণ বাংলাদেশে বিক্রি হয়। যেটা নাকি ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ যেটা আছে, সেটা আবার আরো সফিস্টিকেটেড হইতে যায়, সেটার জন্য প্রোডাকশন কস্টটা আরো বেশি হয়ে যায়। তো সেটাও আপনার মনে হয় 30, 31, 32 টাকা হয়তো সম্ভব, আমার কাছে মনে হয়, যেটুকু সেটা আমি অ্যানালাইজ করেছি। এই জায়গাটা আমি করে দেখেছি যে এইটা মনে হয় ডিলারদের সাথে সমস্যা, তারা তো মাত্রাতিরিক্ত মুনাফা করছে। হ্যাঁ, এই জায়গাটায় সমস্যাটা। এই টাকাটা কিন্তু ইয়ারও পায় না, এটা মিল মালিকরা সেটা পায় না। এখানে আমার কাছে যেটুকু মনে হয় যে এখানে ডিলার বা যারা নাকি সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে, এদের মধ্যে এখানে কিছু একটা গ্রে এরিয়া থাকার সম্ভাবনা আছে, যেটুকু আমি বুঝতে পারি আর কি। কারণ ওইটা তো কম্পিটিটিভ মার্কেট, তো সেক্ষেত্রে অনেক মিল মালিক আছে, তারা অত বেশি পরিমাণে করতে পারে। এখানে মনে কিছু একটা সিস্টেম আছে, ডিলারদের তো একটা মুনাফার একটা ডিলারদের, হ্যাঁ, ওই জায়গাটায় মুনাফাটা একটু বেশি হয়, মুনাফা বেশি হয়। যেহেতু আমার কাছে, আমি আপনাকে সরাসরি বলতে পারবো না, কিন্তু আমার ধারণা থেকে জিনিসটা বলছি, 2-1 মিল মালিকদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে জিনিসটা আমার ধারণাটা একটু স্পষ্ট হলো যে এটা মানে এই সিন্ডিকেট ভাঙার জন্য বিসিকের কোনো ভূমিকা রাখা শুরু। এটা আসলে মূল্য এবং ডিলার এই পর্যায়ে কিন্তু ওটা কিন্তু আমরা ফিনিশড প্রায় লবণের, ইভাপোরেটেড লবণের যেটা, সেটা কিন্তু প্রাইসিং ঠিক করি। অন্য লবণ বা ভোজ্য লবণের কিন্তু মূল্য সেটা আমরা নির্ধারণ করি না। আমরা সেটা যেমন 41 টাকা 42 টাকা সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ একটা লবণের প্রাইসে আমরা করে থাকি, সেটা হলো ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ। এই ডিমান্ডটা উঠছে মানুষের কাছ থেকে যে আরো তো অন্য লবণ আছে, সবাই যে ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ খাবে বা খাচ্ছে সেটা না। অন্যান্য লবণের ক্ষেত্রেও তো প্রাইসিং ঠিক করা দরকার। কিছু ক্ষেত্রে অন্য লেভেল থেকেও আসছে যে আমাদের ফার্মার্স পর্যায়ে যদি লবণের প্রাইসিং ঠিক করে দেওয়া যায়, তো সেটা নিয়েও কিন্তু কথাবার্তা
আসছে। এটা হয়তো সময়ের চাহিদার প্রেক্ষিতে বিবেচনা করার সুযোগ থাকতে পারে, এটা পর্যালোচনা করা দরকার। প্রাইস ঠিক করে দেওয়া গভর্নমেন্টের প্রাইস মার্কেট মেকানিজমে কিন্তু হয়, না, ওপেন মার্কেটে আসলে ওইরকম এটা প্রাইস ফিক্সিং করা। সিস্টেম নাই, সেই জন্য এটা সর্বোচ্চ একটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো, তার মানে এটাও না যে আমি মানে মাত্রাতিরিক্ত মুনাফা করব, সেটাও তো একটা সেটা নিয়ন্ত্রণের ওই যে বিষয়। শুধুমাত্র যে ভ্যাকুয়াম লবণ যেটা আছে আয়োডিনযুক্ত লবণ, আয়োডিনের নেওয়ার প্রাইসিংটা অনেক বেশি। যেটা নাকি আয়োডিনযুক্ত ওই লবণটা যেটা একটা শিল্প লবণের মধ্যে এরপরে আবার ভোজ্য লবণ হয়। ভোজ্য লবণ করতে মনে করেন আরো 3-4টা ওয়াশ দিয়ে 20-21 টাকা পড়ে। এরপর এটাকে আয়োডাইজড করতে গেলে আরো মনে করেন যে 8-9 টাকা খরচ হয়ে যায়। তো এই জিনিসটা এরকম আর 30-31 টাকা খরচ হয়ে যায়। আয়োডিন তো বললেন পুরোটাই আপনারা সাপ্লাই। আয়োডিন আমরা সাপ্লাই দিই, আমরা মিল মালিকরা যখন বছরে কি পরিমাণে আমাদের লাগে? এটা ধরুন 22-23 টন আর কি, মেট্রিক টন। এগুলো পুরোটাই ইম্পোর্ট করতে হয়। এটা ইম্পোর্ট করতে হয়। একটা বিষয়, আপনার মধু নিয়ে বেশ আগ্রহ দেখায় না আপনি। এবার মধু আসলে কি আগ্রহ দেখিয়েছি, মধু নামটা শুনতে ভালো লাগে। তারপরে মধুর তো অনেক রকমের গুণাগুণ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি মধুর আমাদের যে চাহিদা, মধুর ভলিউম, পরিমাণ, সেটা যথেষ্ট ঘাটতি আছে মানে কত আমাদের। আমরা তো প্রোডাকশন করে থাকি, আমরা বলি যে আমাদের মাত্র কত 6,000 বা 7,000 মেট্রিক টনের পরিমাণ আমাদের সেই প্রসেসিং এর মাধ্যমে আসে সারা দেশে। এটা আমরা আমাদের যে প্রসেসিং সেন্টার থেকে যেগুলি হয়ে আসে, প্র্যাকটিক্যালি আমাদের ডিমান্ড কত বা রিকোয়ারমেন্ট কত এইটার অ্যাকচুয়াল ফিগার আমার জানা নাই। তবে আমি যেটুকু বুঝি যে এই ফিগারটা অত অল্প হওয়ার কথা না। আপনার ধরেন যে ইউরোপিয়ান কান্ট্রি কিছু মধু আছে, ইন্ডিয়ান যে সমস্ত মধুগুলি আছে এগুলো বাজারে তো প্রচুর পরিমাণে চলছে, বোতলজাত যেগুলো আসে। বোতলজাত যেগুলি দাবরের মধু বা অন্যান্য মধুগুলি আছে। তো আবার হচ্ছে আমাদের মধুর ক্ষেত্রে আমরা আমাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করাও আমাদের জন্য একটু কঠিন। আমরা বিসিকের কিন্তু একটা লেবেলিং দিয়েও কিন্তু বিসিক মধু এরকম ভাবেও কিন্তু কিছু করা হয়। আপনাদের নিজস্ব নিজস্ব আমরা একটা ব্র্যান্ডিং করি বিসিক মধু হিসাবে, ওটার পরিমাণ খুবই নগণ্য। তো যারা অন্যান্য প্রাইভেট যারা নাকি উদ্যোক্তা আছে যারা মধু তৈরি করে, আমরা কিন্তু মধুর জন্য কিন্তু দিই, বাক্স টাক্স দিই, কিছু ঋণ দিই, ট্রেনিং দিই, বিভিন্ন জায়গায় আমাদের মধু কেন্দ্রগুলিতে দেওয়া হয়। তো এমনিতে ম্যাক্সিমাম উদ্যোক্তাই যারা নাকি ব্যক্তি পর্যায়ে করে থাকে কিন্তু আমাদের কাছে না কোনোভাবে ট্রেনিং নিয়েছে। ওটাও তো জটিল কোনো ট্রেনিং না, আর অনেকে নিজস্ব পদ্ধতিতে মধ্যে আহরণ করে। এটা নিয়ে এক্সটেন্সিভ গবেষণা নাই, গবেষণা হওয়া দরকার। আর গবেষণা হলে হয়তো কৃষি মন্ত্রণালয়ে বা কৃষি গবেষণা থাকতে পারে। এটা আমাদের একটু আরো একটু তালাশ করা দরকার, অনুসন্ধান করা দরকার। মধুর চাষটা সাধারণত শীতকালীন বা যে সরিষা শীতকালে সময় তো বেশি, যখন 2-3টা সিজনে, এখন এই সিজনটাই হবে। এই যেমন আমের সিজন বা অন্যান্য যে সমস্ত মধুমাস যেটা বলি আমরা, মধুমাস তো মে মাস বা জুন মাস। আপনারা তো ওই সময় মেলাও করেন, মধু মেলা করি আমরা। তো মেলা এখন আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে 7 দিন মেলা হবে বাংলা একাডেমিতে, বিশাল মেলা হবে। এখানে প্রায় 90-95টা স্টল হবে এখানে। আর সারা বছরই আমাদের জেলা পর্যায়ে মেলা হয়ে থাকে, 64 জেলায় আমাদের মেলা হয়। আমাদের এখানে একটা মেলা করেছি ঈদের ইমিডিয়েট আগে 23, 24, 25 তারিখে না, তাঁত মেলা না, কাপড় বেশি, জামদানি সহ এখানে 20-25টা স্টল হয়েছে। এর ইমিডিয়েট আগে আমাদের মতিঝিল যে ইয়েটা আছে ওখানে মেলা হয়েছে, মেলা হয় আমাদের। এটা আমাদের একটা পার্ট, উদ্যোক্তাদের মেলা হয়। মধুর নিয়ে যেটা বলেন, মানে মধুরটা এটা কি শিল্পটাকে আরো করার জন্য আপনাদের পরিকল্পনা? এটা এই মুহূর্তে আমাদের যে কোনো খুব অনগোয়িং বা একদম ইয়াতে এরকম যে মধুর জন্য আলাদা করে সেপারেট করা, এই ধরনের প্রোগ্রামটা এখনো আমাদের হাতে নাই। এটা একটু করা দরকার। ট্যানারি শিল্প নিয়ে আছে, আসলে ট্যানারি নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই। ট্যানারিটা হাজারীবাগ থেকে 17 সালে থেকে তখন যে প্রত্যাশা নিয়ে আমরা একটা ভালো, আমাদের এটা সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি খাত ছিল। এখন সেটা আস্তে আস্তে আরো হারিয়ে যাচ্ছে এবং আমরা সেই মানের সাভারে করতে পারি না দেখা ইউরোপীয় ইউনিয়ন গুলো আমাদের পোশাক নিচ্ছে না। এইটা কেন হোক এরকম হলো? এখানে ট্যানারির যে কথাটা বলেছেন, আমরা হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হলো সাভারে। আর ট্যানারি শিল্প বলেন, এগুলি তো সবই তো ব্যক্তি উদ্যোক্তা, বড় বড় বিজনেসম্যান বা উদ্যোক্তা, ব্যক্তি উদ্যোক্তারই তো মূলত এই জিনিসটা করে থাকবে। আমরা কিছু ফেসিলিটি সৃষ্টি করে দিয়েছি। আমাদের মধ্যে কিছু সমস্যা হয়তো আছে, সেটা হলো যেমন আমরা তাদেরকে যে তাদের জন্য সমস্যা না, আমরা যে কাজটা হয়তো করতে পারি নাই, সেটা যে আমরা সিইটিপি যে সমস্ত আমাদের সিইটিপি নিয়ে আমাদের একটু সমস্যা আছে। কিন্তু
তারপর এটা ক্যাপাসিটি কম, এটা চাইনিজ কোম্পানি করেছে, সেটার ওই মানের করতে পারে। ইকুইপমেন্টসটা যেগুলি করা হয়েছে সেটা প্রযুক্তি বলেন বা অন্যান্য মেকানিজম যেগুলি আছে সেগুলি অত পরিমাণে ভালো হয় না। এগুলি নিয়ে মূলত কমপ্লেনগুলি আমাদের ডাম্পিং ইয়ার্ডগুলি থেকে আমরা সলিড ইয়াগুলি তো এটা ওয়েস্টগুলি নিতে পারি নাই। 1100-1200 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, ছিল। maybe আমি আমার যতটুকু জানা, হুম। মানে এটা নিয়ে আমি অনেক কাজ করেছি। তো এটা কি এখানে কোনো অনিয়ম দুর্নীতি বা এরকম কিছু পেয়েছেন আপনি? কারণ এখানে আসলে আমি এটা যেভাবে এটা কাজ এখন হওয়ার কথা ছিল সেই কাজ এটা হয়নি এটা সেই শোনেন, অনুযায়ী। আমার এই স্বল্প সময়ে আমি আপনি এটা নিয়ে দায়িত্ব আলাদা নেওয়ার পরে আপনি আলাদা এটা করে তালাশ দেখেছেন করি কিনা নাই। যে এটা আপনার আগ্রহের জায়গা জাগছে কিনা যে এটা আমি কেন এমন হলো? আচ্ছা, রাষ্ট্রের এত কোটি এত আমরা হাজার এখন যে কোটি কাজটা টাকার উপরে। করছি, এটা বলি, কারণ এটা তো মোটামুটি বেশ কিছুদিন হলো। এটা নিয়ে আমার মনে হয় আপনি যেটা বলেছেন এখনই বলছি না, এখানে অন্য কিছু থাকলে সেটা হয়তো অন্য এজেন্সি বা অন্যভাবে দেখবে আর কি। এখানে হাজারীবাগে থাকতে সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল, ধরো পরিবেশ দূষণ করতো, পরিবেশ বিপর্যয় করতো, আমাদের বুড়িগঙ্গা ধ্বংস করেছে। সেম কাজটা কিন্তু ওখানে যেও করেছে। ওখানে আপনি খোলা কঠিন যে বর্জ্যগুলো থাকে, আমি কঠিন অনেকবার বর্জ্যগুলি সরেজমিনে গিয়েছি। এখন কঠিন বর্জ্যগুলি নিয়ে আমার ডাম্পিং স্টেশনটা করে নাই, হুম। সরাসরি ওই যে আপনার ধলেশ্বরী নদীতে ফেলেছে, ওই নদীটা শেষ করে ফেলেছে। ওখানে এখন একটা কাজ চলছে, কিছু পাওয়া যায় না। কঠিন বর্জ্যগুলি নিয়ে আমরা একটা চিন্তা এবং করছি। ওই আশপাশে গ্রামে আমাদের জমি 85,000 ফসল জমি নষ্ট হয়ে যাচ্ছে। 80-85 হাজার সলিড টোটাল ডাস্টের মধ্যে, মানে ওয়েস্টের মধ্যে আমরা কিছু কাজ করছি যে 15,000 মেট্রিক টন আমার চলে যাবে হলো একটা চাইনিজ একটা প্রতিষ্ঠানের কাছে। তারা ক্যাপসুলের জেল তৈরি করবে, সেটা আবার বাকিটা হলো চলে যাবে হলো পোলট্রি ফিড হবে, সেটাকে টেস্ট করবে এবং আমাদের সেটাকে যাবে না, আমাদের পোলট্রি ফিডে সেটা যাবে না, টোটালি সেটা এক্সপোর্ট হবে। আমরা এটা দিয়ে দিচ্ছি হলো এদেরকে। তারা দামরায় নাকি সাভারের এখানে একটা বড় একটা 9 একর জায়গা নিয়ে একটা প্ল্যান করেছে। এটা তো কারা করছে? এইটা চাইনিজ চায়না একটা কোম্পানি। প্রতিষ্ঠান, হ্যাঁ ওইটা করেছে, এটাতে যাচ্ছে এখন কিন্তু এটা কি আমাদের অলরেডি কাজ শুরু হয়ে কাজ গেছে? শুরু হয়ে তারা গেছে। করেছে? এটা তারা নিয়ে যাচ্ছে, সলিড বর্জ্যগুলো তারা নিয়ে না যাচ্ছে। সলিড বর্জ্যগুলি ওই নিচ্ছে, মানে ওই হ্যাঁ লিকুইড যেটা। লিকুইড। আর আরেকটা কাজ আমরা করছি সেটা হলো, এখন সিটি কর্পোরেশনকে বললাম যে আপনারা ল্যান্ড ফিলিং এর কাজে লাগাইতে পারেন। সিটি কর্পোরেশন তো পলিথিন দিয়ে অনেক ল্যান্ড ফিলিং করে, হুম। মানে এইগুলি তো বরং পলিথিনের চেয়ে ভালো ফিলিং, তাই না? ল্যান্ড ফিলিং এর কাজ করতে পারে, না করতে পারলেও এখন এটা নিয়ে আমরা একটু অন্বেষণ করতেছি আর কি আমাদের লোকদেরকে দিয়ে। এগুলাতে না করার ফলে যেটা হয়েছে, ওই যে হাজারীবাগে যেমন ওই বাঁধের ওই পারে ওই যে খোলা আকাশে পুড়িয়ে কয়েলের জন্য কাঁচামাল বানাইতো, পোল্ট্রি ফিড বানাইতো, সেটা কিন্তু ওর পাশেও হয়ে গেছে, আপনার ওই সাভারে হয়ে গেছে। আমরা ওই শিল্প আরেকটা পাশেই কিন্তু একটা জঙ্গল মতো আছে, ওর ভিতরে যে অনেকগুলো এখানে করেছে। আমরা আরেকটা কাজ করতেছি যে ওখান থেকে আবার কিছু যে টাইলস তৈরি করার জন্য একটা প্রক্রিয়া হচ্ছে। যদি টাইলস তৈরি করতে পারবে, কিছু আছে সার তৈরি করতে পারবে এই বর্জ্যগুলো দিয়ে। এই বর্জ্যগুলো দিয়ে, যেগুলি সলিড, যেটা বিশাল বড় ডাম্পিং এ দেখছেন না, বড় বড় যে পাহাড়ের মতো হয়ে আছে, এটা ডিসপোজালের জন্য বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলতেছি। আপনি যে বাণিজ্য উপদেষ্টার সাথে নলেজ ভালো আছে, তার সাথে আমরা গত পরশুদিনও 4 ঘন্টার সিটিং দিয়েছি। মাহবুর রহমান না শেখ বসিরউদ্দিন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা মাহবুবুর রহমান না, আচ্ছা সচিব বাণিজ্য উপদেষ্টার সাথে মাহবুবুর রহমান সাহেব ছিলেন, সচিব মহোদয় ছিলেন। আমরা 3-4 ঘন্টার একটা মিটিং করলাম, আরো সেভারাল টাইম, আবার ওই বুধবারেও যাবে। এগুলি নিয়ে বাণিজ্য উপদেষ্টা খুব এটা নিয়ে, বাণিজ্য উপদেষ্টার নিজস্ব ইটিপি আছে, নিজস্ব আপনার চামড়ার আছে, ওনার আবার প্র্যাকটিক্যাল ধারণাগুলি খুব ভালো, ওনার আবার একটা কানেক্টিভিটিও ভালো। আমরা চাইতেছি যে এই বিষয়গুলি নিয়ে সলিড ওয়েস্টগুলি কিভাবে ডিসপোজাল করা যায়, এটার জন্য কি ওয়ে আউট করা যায় যেটা আমাদের পরিবেশের উপর ক্ষতি হবে না। ওইটা নিয়ে একটা প্ল্যান ছিল, ওইটার সাথে যে ওখানে একটা বিদ্যুৎ উৎপাদন করবে ওইটাকে দিয়ে। ওইটা আসলে এটা কত মেগাওয়াট যেন আমি করেছিলাম, আমার মনে নাই। এখন কিন্তু এটা নিয়ে এই কথাটা শুনতেছি না যে আসলে এটার এটা কি ইউজটা কিভাবে করা যায়। বিচ্ছিন্ন হবে কিছু চিন্তা, কিন্তু চিন্তাটা যদি সঠিক হইতে না আসে বা কোনো বাস্তব কোনো থেকে গবেষণা থেকে না আসে, তাহলে তো সেটাকে ইউটিলাইজ করা মুশকিল। তাহলে এগুলা নিয়ে যেটা বললাম যে আপনারা এই সলিড বর্জ্য এবং লিকুইড বর্জ্য এগুলা দিয়ে বিকল্প কি প্রোডাক্ট বানানো যায় সেগুলা নিয়ে একটু কাজ, সেইগুলো নিয়ে আমরা কিছু কাজ করছি। এর মধ্যে যেমন বললেন আপনি টাইলস বললেন, একটা টাইলস এরকম আর কি আর একটা জিনিস সেটা শুনলাম যেটা করা যায় কিনা, যে চামড়ার বর্জ্য তো বেশিরভাগ ক্ষেত্রেই হলো সলিড বর্জ্য, সলিড এবং সাথে কিন্তু লিকুইড অংশ আছে। এইটাকে খুব স্কুইজ করে পানিটাকে আউট করে দিয়ে, পানিটা ইফ্লুয়েন্ট করে এটা নদীতে দিয়ে দেওয়া, পরিশোধন করে, আর বাকি যে সলিডটা থাকবে, সলিডটাকে দিয়ে কোনো কাজ করা যায় কিনা, তাহলে কিন্তু পরিমাণ অনেক কমে যাবে, জায়গা সাশ্রয় হবে। দামটা নিয়ে অনেক অভিযোগ আছে।
যে চামড়ার দাম দাম যদি দামের এটা আপনাদের বিষয়টি মন্ত্রণালয়ের বিষয় না, বাণিজ্য মন্ত্রণালয় ওই কোরবানির ঈদের আগে বসে এটা রাইট। মূল্য নির্ধারণ করে দেয়। বাট এই জায়গাটা আসলে চামড়া এরকম মূল্য করাটাই নির্ধারণ করা এটা আপনি ঠিকই বলেছেন। চামড়া মূল্য নির্ধারণ করা আমাদের কাজ না। হুম, এটা একটা আরেকটা বিষয় হলো আমি যতটুকু জানি যে গ্লোবালি নাকি কাঁচা চামড়ার প্রাইস কমে গেছে। হ্যাঁ? কাঁচা হুম। চামড়ার প্রাইস গ্লোবালি কম। এমনকি আমাদের দেশে যারা নাকি ফিনিশড প্রোডাক্ট তৈরি করে চামড়া দিয়ে, তারাও চামড়া কোনো ক্ষেত্রে বাইরে থেকে আমদানি করে। ব্রাজিল থেকে আনে বা অন্য কান্ট্রি থেকে আনে। সেটাও তো কোয়ালিটির কারণে হয় বা রক্ষণের বেশ কমের কারণে হয়। তো যেটা আমাদের উদ্বেগ সেটা হলো একসাথে যদি হিউজ ভলিউমের চামড়া চলে আসে, তখন আমাদের ইফ্লুয়েন্টে দেশীয় আমাদের সেজন্য টান পড়ে। তো আমাদের এখানে প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি হলো আমরা লবণ প্রতি জায়গায় প্রতিটা পয়েন্টে পর্যাপ্ত লবণের আমরা আ সাপ্লাই করে দিব, সঠিক এনশিওর করব। সংরক্ষণ যেভাবে করতে হবে। যাতে সারা সংগ্রহ করতে হবে। আমাদের অনেকগুলি টিবিসি হবে, অনেকগুলি প্রচার মাধ্যমে যাবে, অনেকগুলি সিরিজ অফ মিটিংস হবে এবং প্রতিটা ডিলারের কাছে কত লবণ আছে, মিল মালিক কত লবণ দিচ্ছে, প্রতিটা এতিমখানার তালিকা আমাদের কাছে থাকে, আড়তদার, মজুতদারের তালিকা আমাদের কাছে আছে। তাদের জন্য লবণের চ্যানেলটা আমরা সঠিক রাখবো। জি, যাতে সো দ্যাট তারা এটলিস্ট ১৫ দিন, ২০ দিন, ১ মাস চামড়া কিন্তু সংরক্ষণ করলে যেমন একটা গরুর চামড়া ক্ষেত্রে ৮ কেজি লাগে। জি, আর একটা ভেড়া, ছাগলের চামড়া ক্ষেত্রে ৪ কেজি লবণ লাগে। ৪ কেজি বা ৮ কেজি লবণ যদি দেয়, তাহলে এই চামড়া ২ মাস ৩ মাস ইজিলি থাকে। তো মানুষজন দেখা গেল যে ১ কেজি ২ কেজি লবণ দিয়ে ১ কেজি ২ কেজি লবণ দিলে চামড়া নষ্ট হয়ে যাবে। চামড়া কোয়ালিটি সঠিক রাখতে গেলে এই আর এবারে কোরবানিতেও তো পুরা গরমের মধ্যে হ্যাঁ, একেবারে। তো সেইভাবে যদি রাখতে পারে তা আমরা লবণের চ্যানেলটা ঠিক রাখতে পারি, সেটার চেষ্টা করছি। আর লবণে যেহেতু আমাদের পর্যাপ্ততা আছে সেটা হয়তো আশা করি সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরাও চিঠি দিয়ে দিচ্ছি যে কমপক্ষে ১৫ দিন ২০ দিন যাতে ঢাকা শহরে চামড়া ঢুকতে না পারে। আমাদের এই আশেপাশে এলাকাগুলিতে যাতে এই হুম, পুস্তকগুলা ওদিকে চামড়া সংরক্ষণ হয়। তারপরে এদিকে তো আমাদের যে সাভার সিটিপির আরো একটু আগেও বেশ চামড়া সংরক্ষণ হয়। এর বাইরে থেকে আমিন বাজারে একটা জায়গা আমিন আছে। বাজার বাইরে থেকে চামড়াগুলি যাতে ঢাকা শহরে ঢুকতে না পারে, হুম। এই বিষয় নিয়ে আমরা আমাদের কিছু প্রচার প্রচারণা চালাবো যাতে আমাদের আচ্ছা, চাপটা আমরা কম হয়। শিল্পনগরীর শ্রমিক যারা আছে, এই শ্রমিকদের জন্য ওখানে শিল্প মালিকদের প্লট দিয়েছেন, বেসিক দিয়েছে। তো শ্রমিকদের জন্য থাকার কোনো জায়গা ওখানে করে নাই। শ্রমিকটা আসলে খুব ওখানকার মানবেতর জীবনযাপন করে। হুম, এখনো হাজারীবাগ থেকে ডেইলি আসা যাওয়া করে। হুম। ১০,০০০-১২,০০০ টাকা বেতন পায়। আসা যাওয়াতে অর্ধেক চলে যায়। এদের জীবন মান বেসিক উন্নয়নের শোনেন, কোনো চিন্তা আছে বেসিক কিনা? যদি হিসাবে ধরেন, ওটা শ্রমিকদের ইয়ার জন্য লেবার কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তারা তাদের জিনিসটা দেখবে। তারপরে চামড়া শিল্পের জন্য ওইটা শ্রমিকদের জীবন মানের জন্য এটা কিন্তু আমাদের ম্যান্ডেট না। আমাদের না, ম্যান্ডেট ওদের না। থাকার জন্য জায়গা থাকার দেওয়া জন্য বা আমাদের তো আর ওখানে শিল্প জায়গা। প্লটের মধ্যে থাকার ব্যবস্থাটা আমরা করতে পারি না। আমরা তো শিল্প প্লট বরাদ্দ দিই। ওটা মালিকরা দেখবে। মালিকদের বিষয়টা এনশিওর করার জন্য শ্রম মন্ত্রণালয় দেখবে যে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি হচ্ছে না। জি। এটা আমাদের বিসিকের উদ্দেশ্য না। এখন এটা আমাদের তো উদ্বেগ কনসার্ন থাকতে পারে যে আমরা উই আর অলসো পার্ট অফ দিস কনসার্ন। কিন্তু আমাদের এটা মূল ফোকাস না। হুম। তাদের মজুরি বলেন, তাদের জীবন মান বলেন, তাদের বেতন ভাতাদি বলেন, এইগুলি শ্রম মন্ত্রণালয়ের দেখার বিষয়। তারা সেটা দেখবে। আমরা তাদেরকে তো বিষয়ে মোটিভেট করতে পারি। আর তাদের থাকার বিষয়টি আমাদের শিল্প পার্কে বা প্লটে থাকার বিষয় নিয়ে তো প্রভিশন। এটা তো এলাকা। স্যার, এই আমরা ক্ষেত্রে প্রায় শেষের দিকে চলে আসছি। এখন বিসিক নিয়ে আপনার স্বপ্ন কি? বিসিক কে কোথায় নিতে চান আপনি? বিসিকে আসলে যেরকম থাকা দরকার সেরকমই নিতে চাই। বিসিকে আমি একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশন হিসেবে নিতে চাই যেখানে বিসিক নতুন ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করবে। উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান করবে, ট্রেনিং দিবে, গবেষণা করবে। যাতে বিসিক একটা মর্যাদাকর একটা প্রতিষ্ঠানে পরিণত হয়। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের যে ভূমিকাটা একটা সময় খুবই বেশি পরিমাণে ভাইব্রেন্ট ছিল, স্বীকৃত ছিল। আমি চাই যে রাষ্ট্রীয় অর্থনীতিতে বা জিডিপিতে বিসিকের অবদান বা ক্ষুদ্র কুটির শিল্পের অবদান আরও বাড়বে। এটা হলো আমাদের প্রত্যাশা। এবং আমাদের কর্মচারীরা বা আমাদের মানুষজন বিভিন্ন রকমের ডাইভার্সিফিকেশন নিয়ে আসবে। এটা হলো একটা বিষয়। প্রোডাক্টের ক্ষেত্রে, শিল্প উন্নয়নের ক্ষেত্রে, উদ্যোক্তার ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন আমাদের প্রয়োজন। নতুন উদ্যোক্তা তৈরি হবে, নতুন ক্ষেত্র তৈরি হবে। হুম, হুম। এইটার ক্ষেত্রে বিসিককে যদি সর্বশক্তি বা তাদের ট্রেনিং দিয়ে, তাদের ধারণা বা নলেজ দিয়ে যদি জাতিকে অবদান রাখতে পারি, তাইলে সেটাই বিসিকের সার্থকতা। এটাই আমরা চাই। বিসিক এর টোটাল জনবল কত? ঘাটতি আছে কেমন? বিসিকের জনবল ঘাটতি আছে। বিসিকে এখন সম্ভবত ১৬০০ বা
1700 মতো কর্মরত আছে। আর টোটাল জনবল সম্পদ 2400-2500 না? হ্যাঁ, 2400 এরকম একটা ফিগার আছে। 400-500 ঘাটতি আছে। 400-500 না, প্রায় প্রায় 800-900 হ্যাঁ খালি আছে। জনবল ঘাটতি। জনবল ঘাটতিও আছে। এত বিশাল জনবল ঘাটতি নিয়ে একটা না, সংস্থা অত বিশাল বলা চলে না। এখন জনবল ঘাটতি বিভিন্ন জায়গায় আছে। আমরা জনবল ফিল আপের জন্য ইদানিং নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নিয়োগ অনেক যাবত হয়নি। আচ্ছা, আচ্ছা। বিসিকে অনেক যাবত নিয়োগ হয়নি। তাহলে কি বিসি গিয়ে সমস্যায় বড় কোনো নিয়োগ বা নিয়োগের বিষয় নিয়েও আর হ্যাঁ, নিয়োগ শুরু হবে।